আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে কমিউনিস্টদের কারণে বাংলাদেশের মিলিটারি প্রস্তুতি, ফরমালি বলে প্রতিরক্ষা ব্যবস্থা, এ নিয়ে কথা বলা জানে বা হারাম, এমন একটা অবস্থা তৈরি করে রাখছে কমিউনিস্ট ভাইরা সেই শেখের আমল থেকে এই পর্যন্ত। যারা এটা নিয়ে কথা বলে আকার ইঙ্গিতে কথা বলে, দূর থেকে কথা বলে, বেশিরভাগ সময় বললাম মিলিটারি নিয়ে কথা বলছেন, নিশ্চয়ই তুমি সাম্রাজ্যবাদের এজেন্ট, এই হচ্ছে তাদের বক্তব্য। এরই ভিতরে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। বণিক বার্তা, বণিক বার্তার অরিজিন হলো যারা যারা বণিক বার্তা করেছে বা যারা সম্পাদক বা যারা বেশিরভাগই কি পজিশনে আছে যারা বলে আমি জানি, মনে করি এরা পুরনো বাসদ করে আসা লোক। বাসদ মানে জাসদ ভেঙে যে বাসদ হয়েছিল ওই বাসদের লোক। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো এদের বেশিরভাগটাই বোধহয় জাহাঙ্গীরনগর থেকে আসা, হোয়াট এভার, কিছু এসে যায় না তাতে, কিন্তু মূল কথা তারা একটা ভালো রকমের কমিউনিস্ট। এটাও বেশ অদ্ভুত আর কি, বাসদ কমিউনিস্ট বণিক বার্তা। আচ্ছা ঠিক আছে, বণিক বার্তা একটা হেডিং করেছে অত্যন্ত নাজুক নাকি বাংলাদেশের ভূ রাজনীতি, বাংলাদেশের অত্যন্ত নাজুক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাংঘাতিক। কমিউনিস্টরা নিজে যেচে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, নিশ্চয়ই বিরাট কিছু আছে। এর আবার উল্টা প্রথম বড় হেডলাইনটা মূল হেডলাইনটা হলো ভূরাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বাংলাদেশ। আবারই কমিউনিস্টরা ভূরাজনীতি বুঝে গেছে, তাইলে এও তো আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা। বণিক বার্তার আরেকটা পরিচয় দিয়ে দিই, গত 10 মাসের পরিচয়। এমনিতে বাংলাদেশের পত্রিকা চালানো তো কঠিন, আসলে টাকা পয়সা জোগাড় করা, পত্রিকা চালায়, আয় ইনকাম জোগাড় করে কর্মচারীদের বেতন দেওয়া কঠিন, আসলে বুঝি এটা। এই অবস্থায় আমাদের এখানে বেস্ট উপায় হচ্ছে ইন্ডিয়ান খ্যাপ ধরা, ইন্ডিয়ান স্বার্থের খ্যাপ ধরা, এবং ওখান থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট এভাবে সেভাবে পয়সা চলে আসে অটোমেটিক, যেটা প্রথম আলো, ডেইলি স্টার করতে করতে অভ্যস্ত। সবচেয়ে শীর্ষে আছে তারা, শিখরে আছে তারা, উল্টা প্রফিটেবল পত্রিকা হলো এই দুইটা। কারণ তাদের সাথে রয়ের কাছে খ্যাপ মারা পয়সা আসে রেগুলার। আমাদের বণিক বার্তা মাঝে মাঝে খ্যাপ মারে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য করিডোর নিতে চায় ইন্ডিয়া। এই করিডোর নির্মাণ করতে গেলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইন্ডিয়াতেও লাগবে, বিশেষ করে এই 7 ভাইয়ের মধ্যে লাগবে, 7 রাজ্যের মধ্যে লাগবে। এই কাজে তারা নিজেরা ইনভেস্ট করতে পারবে না দেখে জাপানকে ডেকে নিয়ে আসছে, আর গোপনে বাংলাদেশের ভিতরেও একই প্রজেক্ট চালাইছে। বলে নাই যে এটা হলো আসলে করিডোর প্রজেক্ট, কিন্তু জাপানিরা বাস্তবায়িত করতেছে, ভাব দেখাইতেছে এটা বাংলাদেশের কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, চীনারা জাপানরা করে দিচ্ছে বাংলাদেশকে। এই প্রজেক্টটা হাসিনা পতনের পরে বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক। ধানদালির প্রজেক্ট বন্ধ হবেই, যেটা ইন্ডিয়ানদের প্রজেক্ট, জাপানিরা করে দিচ্ছে বলে আড়াল হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা জাপানিজ প্রজেক্ট না, এটাই তো ইন্ডিয়ানদের করিডোর প্রজেক্ট। ইন্ডিয়ানদের করিডোর প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার পরে জাপানের বিরাট ক্ষতি, কারণ টোটাল এটার মধ্যে ইনভেস্টমেন্ট ছিল প্রায় 20 বিলিয়ন, ছোটখাটো ইনভেস্টমেন্ট না। জাপান গিয়ে ধরছিল বণিক বার্তাকে, অথবা উল্টাটা, ফলে বণিক বার্তা ওখান থেকে একটা বিরাট অর্থের সংস্থানের সুযোগ নিয়ে জাপানের পক্ষে আর্টিকেল লিখেছিল, কিন্তু লাভ হয় নাই। কারণ ইউনিট সরকার তখন আমরা এত প্রশ্নের সম্মুখীন করছি, তার পক্ষে ইন্ডিয়ানদের সাথে ওরফে জাপানিদের সাথে এটা নিয়ে কোনো ডিল করার অবস্থায় তিনি ছিলেন না। বণিক বার্তা হয়তো টাকা পাইছে, কিন্তু ইন্ডিয়ানদের এই খ্যাপ মারার জন্য জাপানিজদের, অ্যাপারেন্টলি জাপানিজদের ওই খ্যাপ মারতেছে, কিন্তু আসলে তো ইন্ডিয়ানদের ওই খ্যাপ মারতেছে। খ্যাপ মেরে তারা কিছু পয়সা পাতি জোগাড় করেছিল বলে অনুমান করি আমরা, হোয়াট এভার। তারা এখন বলতেছে হঠাৎ করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাহলে কি দাঁড়ালো? কমিউনিস্টদের চোখে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে কথা বলতে আসছে, খুবই ভালো কথা, দে আর ওয়েলকাম, স্বাগত জানাই।
যে কথা বলতেছিলাম, বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে কথা বলার বিপদটা কি? কমিউনিস্টরা এমন একটা অবস্থা তৈরি করে রাখছে, এটা নিয়ে কথা বললেই বলবে যে তারা আমেরিকান দালাল, সাম্রাজ্যবাদের দালাল। এগুলো একটা। বাস্তবে কি করলে হবে? এটা প্রতিরক্ষা, নিজের প্রতিরক্ষা সাজানোর জন্য কি করা উচিত? এটা স্বাধীনভাবে বাংলাদেশের স্বার্থের দিকে দাঁড়িয়ে কথা বলা, এরকম কোনো গ্রুপ, কোনো সেকশন, কোনো একটা অংশ, কোনো একটা সমাজের কোনো গ্রুপ, কোনো একটা ইন্টেলেক্ট নাই, এক কথায় নাই। প্রত্যেকের আছে কি, কিভাবে বললে ওর কি লাভ হবে, তার ভিত্তিতে কিছু কিছু কথা বিভিন্ন জায়গায় ছড়াছড়ি না আছে। হাসিনা 16 বছর গেছে, তখনও বলা যাবে না। যা বললে হাসিনার লাভ হবে, তারেক সিদ্দিকীর লাভ হবে, সেই ভিত্তিতে কথাগুলো হচ্ছে মাঝে মধ্যে। আর কোনো সময় আর্মিকে নিজের পক্ষে নেওয়ার জন্য একে তাকে 2টা বিমান কিনে দিছে, 2টা জাহাজ কিনে দিছে, এগুলো দিয়ে চলছে আসলে জিনিসটা। প্রতিরক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায়, এটা কখনোই বাংলাদেশ থেকে করা হয় নাই। এর ভিতরে যে কাজটা হয়েছে, আসলে প্রথম কথা, আমরা পছন্দ করি বা না করি, মিলিটারি হার্ডওয়্যার, অস্ত্রশস্ত্র, বিমান, নৌ জাহাজ বলি না কেন, এসব প্রশ্নে চাইনিজ অরিজিনের জিনিসের মূল্য কম পয়সায় পাওয়া যায়। কেন দেয়, কি জন্য দেয়, সে আলাদা। দেয়, পাওয়া যায়, এটি আসল কথা। ফলে আমরা না চাইলেও, হাসিনা না বলেও, আমাদের অস্ত্রের একটা বিরাট অংশ চীনের কাছ থেকে নেওয়া। কিন্তু প্রবলেম হলো, আপনি যখনই চীনের কাছ থেকে কিছু নিতে বলবেন, একটা ধরলে ইন্ডিয়ান দালালগুলো আসছে, চেককে উঠবে, আর এর ফাঁক দিয়ে এবার আমেরিকান দালালগুলো তো আসবে। ফলে এটা নিয়ে সৎভাবে কোনো কিছু বলা, আর্গুমেন্ট করা একেবারে অসম্ভব। এ হচ্ছে বাংলাদেশ। এরকম একটা অবস্থায় এই আর্টিকেলটা লেখা হয়েছে। মজার কথা হচ্ছে, আর্টিকেলটার উছিলা যেখান থেকে সূত্রটা বাইর করতেছে, সেটা হলো ইরানের আকাশে, ইসরায়েলের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন বৃষ্টির মতন পড়ছে, তখন আকাশেই তারা অধিকাংশ আক্রমণ ঠেকিয়ে দিয়েছে আয়রন ডোম দিয়ে। 12 দিনের যুদ্ধে ইরান প্রায় 532টা মিসাইল ছুড়েছে ইসরায়েলে, যার মধ্যে 42টি ভূমি থেকে ভূমিতে আঘাত করা। খেয়াল করেন, প্রসঙ্গ কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা। রেফারেন্স যা দিয়ে শুরু করেছে তা হলো ইসরায়েল ইরানের যুদ্ধ। ইন্টারেস্টিং হলো যে এটা। এরপরে আস্তে আস্তে আসছে যে বাংলাদেশের কি কি অভাব। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, সম্ভবত উনি এখন বিএনপির সাথে সংশ্লিষ্ট, তার একটা বয়ান ওনার 12 ক্লিপ করে এখানে দিয়েছেন। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বর্তমানে, এগুলোর কার্যকারিতা আছে বলে মনে করি না। যদি কোনো আক্রমণ হয়, আমাদের বর্তমান ব্যবস্থায় মাকড়সার জালে নিরাপত্তা দেবে বলে আমি মনে করি না। মেজর জেনারেল ফজলে আকবর অবসরপ্রাপ্ত। বুঝতেই পারছেন, এমনকি ইউনুসের ক্ষমতা আসার পর সম্ভবত 2 মাসের মধ্যে আমাদের এয়ারপোর্টের রাডার ব্যবস্থা ছিল না। এইটার জন্য আমরা ইন্ডিয়াকে টাকা দিছিলাম, ইন্ডিয়ান রাডার ব্যবস্থা ব্যবহার করতাম। বুঝতে পারতেছেন কি অবস্থা? 2 মাসের মধ্যে এই রাডার কেনা হয়, প্রায় 800 মিলিয়নের মতন খরচ হচ্ছে। ফলে আপনারা বুঝতে পারতেছেন আমরা কি ধরনের অবস্থায় আছি। যা কিছু সামর্থ্য আছে তা দিয়ে আমরা সামরিক ব্যবস্থা নিতে পারবো না। সেটাই নিতে পারবো যেটা ইন্ডিয়া অ্যালাউ করে। গত 16-17 বছর এটি ছিল ব্যবস্থা। এরপরে বলেছি, আমি যদি আবার কিছু করতে যাই, কম পয়সায় কিছু করতে চাই, চীনের কাছে যেতে চাই, আমেরিকানরা তাদের ইন্টারেস্ট নিয়ে হাজির হয়ে যাবে। আর বাংলাদেশের সবাই যারা এটা নিয়ে কথা বলতে পারে, তারা ঠিক করে যে তাদের কি লাভ বইলা, ওই হিসাব করে সে কথা বলে। ফলে বাংলাদেশের স্বার্থ দেখার মতন কোনো লোক, কোনো গ্রুপ অলমোস্ট বাংলাদেশে নাই। তো ফলে তার পরিণতি তো এরকমই জেনারেল আকবর যেটা বলতেছেন, আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। প্রায় ফ্যাক্টস হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা দেখাই দিচ্ছে যে এই যে সবাই ভাবতো যে যুদ্ধ মানে হলো পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র থাকলে সব ঠেকে যাবে,
ভুল, এটা কখনোই এটা সত্যি ছিল না। যতই পারমাণবিক ব্যবস্থা অস্ত্র তত আসছে, ততই পারমাণবিক ব্যবহার করলে গ্লোবালি সবাই সবার মাথায় পারমাণবিক বোমা মারবে এবং হোল দুনিয়াটা ডুবে যাবে। এটা সবাই বুঝতে পেরে গেছে। ফলে এটা হলো এক ধরনের হল্ট। একবার কেউ ছুটলে এটা সারা দুনিয়া সবাই ছুটবে, ফলে হোল দুনিয়া ডুবে যাবে, কেউ ক্ষতি থেকে বাঁচবে না। ফলে এটা কোনো অস্ত্রই না, এটা হচ্ছে পারমাণবিক বোমার প্রবলেম। এটা এখন সবাই কম বেশি শিওর হয়ে গেছে। কিছু বেকুব IR এর টিচার এখনো বলে বেড়ায় বাংলাদেশের পারমাণবিক অস্ত্র জোগাড় করলে আমরা নাকি ইন্ডিয়ার বিরুদ্ধে দায়িত্ব বলো। এটা কি বলবে দেখে? গাদা ছাড়া অন্য কিছু বলার আমি সুযোগ দেখছি না। এটা ভিতরটা অন্তত ঘাটেও দেখে না। ইরান যেভাবে ইসরায়েলকে বধ করলো, এটা দেখার পরেও কি তারাই মনে করবে এই ধারণাটা ইরানে কি পারমাণবিক বোমা আছে? ঘোষণা দিয়ে বলতেছে NPT-র মেম্বার হওয়া তো সহজ না। হ্যাঁ, ইরান 7 দিনের মধ্যে, সবচেয়ে কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বানায় ফেলতে পারে, সেই ক্ষমতা তার আছে। কিন্তু পারমাণবিক অস্ত্র তার নাই। এই পর্যন্ত যতটুকু যা প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে এর বিরুদ্ধে কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে না। তাহলে এটা না করে ইরান যারা দেখাইলো ইসরায়েলের মতন দেশকে ঠুসিয়ে দেবে। তাহলে এই যে যারা IR এর টিচার, এবং বেশিরভাগ IR এর টিচার 90-এর আগের যেসব সিলেবাস বই এগুলা পড়ে পড়ে বড় হয়েছে, এগুলা গাধা এক একটা। আমি বারে বারে বলতেছি IR সিলেবাস বদলাতে হবে। IR এর ভিতরে প্রথম অন্তত একটা সাবসিডিয়ারি সাবজেক্ট আনতে হবে ইকোনমিক্স। আর এই কোল্ড ওয়ারের টাইমে সোভিয়েত মার্কিন যে যুদ্ধের জায়গা, পরাশক্তির ধারণা ফালাই দিতে হবে। নতুন করে বুঝতে হবে ইন্টারন্যাশনাল রিলেশন জিনিসটা কি। এই ঢেলে না সাজেলে IR এর এই বুড়া মাস্টারগুলা নিজেদের স্বার্থে বুড়া বয়সে 2 টাকা কামানোর জন্য আবার আমাদেরকে উস্কানি দিবে। ইন্ডিয়ার সাথে পারার জন্য আমাদেরকে পারমাণবিক অস্ত্র লাগবে। যাই হোক, দুঃখের কথা আর কত বলবো, মানে আমাদের দুঃখের শেষ নেই আর কি। দেখেন আপনি তো আকাশ প্রতিরক্ষা করতে পারবেন, এর ফাঁকে যে কাজ হচ্ছে না তা নয়, এটা হচ্ছে সুখের কথা। কিন্তু কিভাবে তার সবটা বলা যাবে না, এটা এত গোপনীয় জিনিস, স্ট্র্যাটেজিক জিনিস। কিন্তু এর ফাঁকে কিছু ব্যবস্থা আছে, তৈরি হচ্ছে, এবং যখন এটা সফল হবে তখন এটা সবাই দেখতে পাবে। আকাশে চাঁদ উঠলে সবাই যেমন দেখে। আমি আপাতত এর চেয়ে বেশি এর বিরুদ্ধে কিছু বলবো না। আমি আপনাদেরকে এবার আরেকটা জায়গা দেখাই। পুরনো এয়ার ভাইস মার্শাল তার বক্তব্য, ওই আর্টিকেলে তাকেও আনা হয়েছে। আধুনিক কালের যুদ্ধ এখন আর কেউ সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না। এই যে কথাটা বললো, এটাই সর্বশেষ ইরান ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে সেখানে দেখেন কেন পাকিস্তান জিতলো। ইজ এ নিউ ডাইমেনশন। পুরো যুদ্ধটা হচ্ছে আকাশ যুদ্ধ। এটা 1 নম্বর রিয়েলাইজেশন করতে হবে, এমন একটা পয়েন্ট এটা। সেকেন্ড, যে ধরনের বিমান দিয়ে আগে একে অপরকে হামলা করতো, চীনারা সেখানে এমন কিছু একটা আনছে যেটার জন্য পাকিস্তান সুপিরিয়র হয়ে গেছে। ইন্ডিয়া এই জায়গায় পলাই গেছে। সে ভাবছিল যে আমি যদি ফ্রান্সের থেকে বিমান নিয়ে আসি, আমেরিকা থেকে F-35 কিংবা রাশিয়ার কাছ থেকে S-400 আনতে পারি, তাহলে তো হয়ে গেল, এবার আর আমাকে কেউ পারবে না। এ ফাঁকে যে চীন কি করে ফেলাইছে কাউকে বলে নাই। প্রথম প্রকাশ ঘটেছে এটা, আর যা সে পাকিস্তানকে দিয়েছে, যেটা পাকিস্তান ইউজ করছে ইন্ডিয়া। 3-3টা ফ্রান্সের বিমান ফালাই দিচ্ছে, এটা চিন্তা করা যায় না। ফালাইছে, এমন ফালাইছে ওই কোম্পানির শেয়ার মার্কেট 30% নেমে গেছে। চিন্তা করা যায় না। প্রথম কাহিনী হলো যুদ্ধটা এখন চলে যাচ্ছে আকাশ যুদ্ধের জায়গায়। এটাই উনি বলতেছেন যে এখনকার যুদ্ধ সরাসরি গ্রাউন্ড ট্রুপ, ফিজিক্যালি পদাতিক বাহিনীর নামায় যুদ্ধ হয় না। ওটা শেষে হয়তো হতে পারে, কিন্তু প্রথম যুদ্ধ এখন যুদ্ধ সেন্টার্ড হয়ে যাচ্ছে আকাশ যুদ্ধ দিয়ে। অর্থাৎ আকাশ যুদ্ধ আবার ফেরত আসছে। সবাই ধরে নিয়েছিল পারমাণবিক যুদ্ধ হলো আসল যুদ্ধ, না, এটা ব্লক হয়ে গেছে। এখন নতুন যে জিনিসটা উঠে আসতেছে সেটা হচ্ছে আকাশ যুদ্ধ। এবং এই চীনের নতুন টেকনোলজি, না, চীনের নতুন টেকনোলজি চীনের একার হাতে থাকবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন খোদে আমেরিকা, ইউরোপ তাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গবেষণা সেই দিকে রওনা দিয়েছে। না, এই গবেষণা শেষ পর্যন্ত তারা ফাইনাল করতে পারবে কিনা, নতুন অস্ত্র আনতে পারবে কিনা, নির্ভর করেছে ইকোনমিক পাওয়ারের উপরে।
তার মানে কি হলো, এই যে আমাদের আইআর এর টিচারগুলা, এই গাদাগুলোগুলাকে একটু দেখতে বলি এই জায়গাটা। যারা ভাবতো যে সবকিছুই হলো পরাশক্তি, মিলিটারি যুদ্ধ, পরাশক্তি মানে মিলিটারি যুদ্ধ, সোভিয়েত আমেরিকার যুদ্ধ, কোল্ড ওয়ার মানে মিলিটারি যুদ্ধ, এটা হলো গাধা চিন্তা। এই যে আপনি এখন যত কিছু ডেভেলপ করেন না কেন, অস্ত্রটা বানাইতে পারবেন কিনা নির্ভর করছে আপনার ইকোনমি ভালো কিনা। আমেরিকান ইকোনমি পড়তেছে, ইউরোপের ইকোনমি আরো খারাপ পড়তেছে, ওদের পক্ষে তো মিলিটারি খরচ করার সামর্থ্যই কমে গেছে, নাই। তাহলে আপনার ইকোনমিক সক্ষমতা না থাকলে মিলিটারি আপনি কেউ না। চাইনিজদের ওই যে নৌবহর ছিল না, 10 সালও ছিল না, যেখানে আমেরিকান বোধহয় শখানেক হবে। ওই যে সপ্তম নৌবহর যেমন বলি আমরা, নৌবহর মানে বুঝছেন, একটা মূল বিমান থাকে, তার সাথে আরো বিমান থাকে, আর বিমান থেকে প্লেন উড়ে গিয়ে বোমা মেরে আসে। এটা হচ্ছে এই টেকনোলজি। শুধু তাই না, দেখেন পদাতিক বলে শব্দ নেই ওদের ওখানে, মেরিন বলে আলাদা শব্দ আছে, এটা খুব কম দেশে আছে। মেরিন তখনই আসে যখন প্লেনের উপর থেকে এই যে মেরিন, সে প্লেনের মধ্যে চলে যায়, অথবা পুরো নৌবহরটা চলে যায় আরেক দেশের সীমানায় গিয়ে মাটিতে নেমে পদাতিকের মতন কাজ করে। এটা হচ্ছে মেরিন। এটা নতুন ধারণা, নতুন বলা ভুল হবে আসলে। আমেরিকানরা তো এটা কবে থেকে চালু করছে, চায়নারা এটা তৈরি করে ফেলছে। দেখেন অলরেডি বোধহয় সম্ভবত 7-8টা বানা ফেলেছে। কখন, কেন পারলো? বলা হয় যখন ইকোনমিক সারপ্লাস তার এরকম জায়গায় পৌঁছায়, তখন মাত্র 10 বছর লাগে আপনাকে এই জিনিসগুলো অর্জন করতে। টেকা লাগে চাচা, বলেন না আমরা। টেকা না থাকলে যুদ্ধ হবে না, আসলে অস্ত্র হবে না। অথচ দেখেন 90-এর আগেকার ধারণা, 91 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের আগের ধারণা হলো, আইআরের ধারণা হলো মিলিটারি জিনিসটা, পরাশক্তি, মিলিটারি পাওয়ার। রাশিয়া আর আমেরিকার মধ্যে যুদ্ধটা হলো মিলিটারি পাওয়ারের। এই যে মিলিটারি পাওয়ার দিয়ে বুঝটাতে এখনো রেখে দিচ্ছেন, এখন সবাই স্বীকার করতেছে, বুঝতেছে যে আসলে মিলিটারি পাওয়ার না, কে দুনিয়ার গ্লোবাল ইকোনমিক পাওয়ার, ওটা হচ্ছে শুরু, ওটা হচ্ছে বেজ। ওই বেজটা যদি শক্ত থাকে, এবার আপনি অল্প সময়ের ভিতরে মিলিটারিও পাওয়ারফুল হয়ে যাবেন। আবার উল্টাটা, এই যে আমেরিকানদের ইকোনমিক ক্ষমতা কমে যাচ্ছে, ফলে মিলিটারি পাওয়ার এখন কমে যাবে। এরপর বুঝছেন, মিলিটারিতে অর্থ খরচ করার সামর্থ্য কমে যাবে। তাহলে মূল জিনিসটা কি, বেস জিনিসটা কি? ইকোনমি। আমি এই জন্য বলছি ইকোনমি পড়তে হবে। তাহলে পুরো যুদ্ধ জিনিসটাই বদলে গেছে। আর মূল কথা হলো পুরোটা চলে যাচ্ছে আবার এয়ার বেসড। এই কথাটাই এয়ার মার্শাল মাহমুদ সাহেব বলতেছেন। পরে কথাগুলো শুনে, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকাটা একটা অনস্বীকার্য। এটা যে স্বীকার করে না সেটা গাদা। সোজা কথা, স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যারা কর্তৃত্ব থাকে তারাই যুদ্ধে এগিয়ে থাকে। দেখেন মিলে কিনা কথাগুলা। পাকিস্তান কেন বিজয়ী হয়েছে ইন্ডিয়ার উপরে, এবার বোঝার চেষ্টা করে। ইন্ডিয়া ভাবছিল যে আমি এটা ফ্রান্সের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান যদি দরকার তাই আমি এলাম শ্রেষ্ঠ, কুতু হয়ে যাবো। ফুস হয়ে গেছে। 6টা বিমান হারানোর পরে শেষে বাধ্য হয়েছে স্বীকার করতে, ভাই আমরা হারাই ফেলেছি। তাড়াতাড়ি এইবার ট্রাম্পকে ডেকে যুদ্ধ থামাইতে হচ্ছে। এখন স্বীকার করে না যে না, ট্রাম্প যুদ্ধ থামাইছে, আমরা নিজেরাই থামাইছি। যেটাই বলেন থামাইছেন তো, এই হলো আসল কথা। যাই হোক, তাহলে এখন সার কথাটা কি দাঁড়ালো, এবার সাম আপ করি। এবার কি অন্তত আমাদের কমিউনিস্ট ভাইরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশে ঠিক করতে হবে, এই ব্যাপারটাকে স্বীকার করবেন? দেখেন না, আপনাদের এই পত্রিকা বণিক বার্তা দিয়েছে তো, ভাই একটু দয়া করেন, এই জায়গাটাতে লুজ হন, অন্তত বুঝতে চেষ্টা করেন যে মিলিটারিতে পয়সা খরচ করাটা মানে সাম্রাজ্যবাদী এজেন্ট হয়ে যাওয়া না, তাদের দালাল হয়ে যাওয়া না। বাংলাদেশের নিজের স্বার্থে তার সামরিক সক্ষমতা দরকার আছে। এটা হলো প্রথম আমার আবেদন। দ্বিতীয় আবেদন হলো বণিক বার্তার মতন আরো পত্রিকাগুলো এগুলো নিয়ে আগিয়ে আসুক, ওপেনলি কথা বলতে। কিন্তু আবার দয়া করে এই কথা বলতে এসে আবার আমেরিকানদের হয়ে কথা বলবেন, ওইখান থেকে টাকা পাবেন, কোথান থেকে টাকা পাবেন, ওখান থেকে কথা বলবেন, ইন্ডিয়ার 12 টাকা পাওয়া যাবে, ইন্ডিয়ান হয়ে কথা বলবেন। দয়া করে এগুলো করেন না। সেদিকে আপনারা যা ছিলেন ওইটাই ভালো। এই জিনিসগুলো কি চেঞ্জ হবে? চীনের কাছ থেকে আপনি কি নেবেন, আমেরিকানদের কাছ থেকে কি নেবেন, কার কাছ থেকে কি নেবেন? এগুলো নাকি এখন কথা বলা যাবে? নাকি যে কথা বলতে যাবে তাকে আপনি আমেরিকান দালাল কিংবা চাইনিজ দালাল বলবেন? আমাকে তো বহুজন
চাইনিজ দালাল বলে শেষ করতে পারে না, ঘুরে ফিরে চাইনিজ দালালি বলতে চায় তারা। এগুলো কি বন্ধ হবে এখন? একটু হুঁশ করেন, নিজের স্বার্থ দেশের স্বার্থটা কোনটা এগুলো একটু বুঝতে শিখান। আমরা কি এতটুকু ম্যাচিউর হই নাই এখনো পর্যন্ত? বণিক ভাত্তা ভাইরা একটু ভেবে দেখবেন। শুধু বণিক ভাত্তাকে বলছি না, আমি সমস্ত কমিউনিস্ট ভাইদেরকে বলছি, অনেক হয়েছে ভাই, এবারে একটু ক্ষমা দেন। ওই আইআর এর টিচার গুলাকে একটু ছাঁটাই করেন, একটু ফালাই দেন। গত 16 বছর আইআর এর টিচার আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা যারা সচিব উপসচিব হয়েছে, এগুলো একটা গাধার ডিব্বা। হাসিনা তাদেরকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালায় নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইছে সে আর গৌর রিজভী। বাকিরা ছিল আসলে যার কাজ নাই, দেশে বসে থাক চুপ করে, যার কোনো কাম নাই, জীবনে কোনোদিন কোনো পররাষ্ট্র নীতি সম্পর্কে ধারণা নাই। ওই দিনাজপুরের কোন এক লোককে ধরে নিয়ে এসে তার পররাষ্ট্রমন্ত্রী বানায় দেওয়া হয়েছিল, মনে নেই আপনাদের? সেই লোককে আবার অর্থমন্ত্রী বানায় দেওয়া হয়েছে। বুঝেন তাইলে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র মন্ত্রী কথাটা কত অগুরুত্বপূর্ণ বানায় রাখছিল হাসিনা। কেন বানায় রাখছিল? কারণ সে আর গৌর রিজভী মূল্যে ঠিক করলেই তো ইন্ডিয়ান স্বার্থ। এটা সবাইকে বলে বলে বোঝানো যাবে না, বলাও যাবে না। এটা ছিল হাসিনা 16 বছরের নীতি। আমরা কি এখন এতটুকু ম্যাচিউর হবো না? আমাদের আকাশ প্রতিরক্ষা সম্পর্কে আমরা ভাববো না? আমরা তো 3টা সাবমেরিন আছে, তাই নিয়ে দেখেন না, দেশ এখনো বিভক্ত। কমিউনিস্ট এই ব্যাপারে মুখে তালা দেওয়া, কিছু বলা যাবে না। চীন থেকে নিয়ে আসছো, না না এটা আমেরিকানদের বিরুদ্ধে বলছো, তুমি চীনের দালাল। ভাই এগুলো ভেঙে একটু বেরিয়ে আসেন, প্রতিরক্ষা জিনিসটা বোঝার চেষ্টা করেন। অন্তত ইরানকে দেখে শিখেন, খোমেনি থেকে খামেনি পর্যন্ত পুরো তার লড়াই একটু বোঝার চেষ্টা করেন। আর কতদিন আমরা এভাবে কাটাবো? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সম্পর্কে আলোচনা, এটা নিয়ে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ুক, এটাই হবে আমার কামনা। থ্যাংক ইউ সবাইকে।